সরকার আশ্বাস দিয়েছিল দক্ষিণ 24 পরগনার ঝড় বিধ্বস্ত এলাকায় 25টি মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার তৈরি হবে, যাতে ফের ঝড় হলে দৌড়ে গিয়ে আশ্রয় নিতে পারেন গ্রামবাসী। আশ্বাসই থেকে গেছে। নদী বাঁধের কাজও অর্ধেক। অতএব বাঁধ ভাঙলে চিরকালীন ভরসা স্কুল বাড়ি। হ্যাঁ, সুন্দরবনের এলাকার স্কুলগুলি পড়াশোনার পাশাপাশি বন্যা দুর্গতদের আশ্রয়স্থল বটে। এই তো গত বছর দুর্যোগের সময় স্কুলগুলি হয়ে উঠেছিল মাথা গোঁজার ঠাঁই। এখানে সমস্ত গ্রামবাসীরা, আশেপাশের সমস্ত গ্রামবাসীরা, আমাদের যে দুটো বিল্ডিং আছে, ভোকেশনাল বিল্ডিং আছে এবং দুটো হোস্টেল আছে, সব জায়গায় আমাদের তাদেরকে আশ্রয় দিতে হয়। এটা মানবিক কারণে তাদের দিতে হয় এবং পঠন পাঠন সম্পূর্ণই প্রায় মাসখানেক বন্ধ থাকে প্রতিবারই। গত কয়েক বছরে শিক্ষার মান বেড়েছে সুন্দরবনে। নিরক্ষরতার অন্ধকার থেকে মুক্তির আলো খুঁজতে বাপমারা ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে উৎসাহী হয়েছেন। চোখের স্বপ্ন নিয়ে দূর দূরান্ত থেকে বহু ছাত্রছাত্রী আসছে স্কুলে। অধিকাংশ জায়গাতেই ভরসা নৌকা বা ভুটভুটি। গত বছর অনেকটা সময় নষ্ট হয়েছে, কারো হারিয়েছে বই, কেউ হারিয়েছে সর্বস্ব। তাই আয়লা বিধ্বস্ত সুন্দরবনে আগের বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ধাক্কা খেয়েছিল। এবার ঘুরে দাঁড়ানোর জেদ। কিন্তু স্কুলটাই যদি জলে চলে যায় তাহলে? এই অঞ্চলের বহু স্কুলই নদী বাঁধের গায়ে তৈরি। একদিকে পলকা বাঁধ আর অন্যদিকে অসংখ্য ফাটল নিয়ে দাঁড়িয়ে থাকা ক্লাসরুমগুলো। ফলে চাপ এসে পড়ে শিক্ষকদের উপর। ক্লাসরুমগুলির দৈন্যতা ঠেকাতে দিনে 2টি সেশনে ক্লাসগুলিকে ভাগ করা হয়েছে। তার উপর রয়েছে শিক্ষকদের অপ্রতুলতা। শহর ছেড়ে কে চাইবে এই জল জঙ্গলে জীবন কাটাতে? যে বিল্ডিংটা এত বিপজ্জনক, আমাদের একটা 4টে সেকশন ক্লাস সকালবেলা করাতে হয় এবং একের শিক্ষকের স্বল্পতা, শিক্ষকের অভাব, তা সত্ত্বেও আমাদের কি করতে হয়, সকালবেলা স্কুল চালাতে হয়, আবার 11টা থেকে আবার স্কুল চালাতে হয়। হাঁটার সময় নদী পাড়ে দেখা মিলল অরুণার সঙ্গে। গ্রামের মহিলাদের সঙ্গে বাগদা মিন ধরছেন। 100টা মিন ধরলে 20 টাকা, তাই ওদের কাছে অনেক। তাই কামট কুমিরের ভয় দূরে ঠেলে প্রতিদিনই নেমে পড়েন জলে। কিন্তু বাগদা মিন ধরার সময় মারা পড়ে ম্যানগ্রোভের চারা। অসংখ্য মিন সংগ্রহকারীর চলাফেরায় নদী বাঁধে ভূমিক্ষয় হয়, দেখা যাচ্ছে নদী বাঁধে ভাঙন। এটা কি ওনারা জানেন? যাবো কোথায়? আমাদের যদি উপরের যদি এসে যদি কাজ দেয় তাহলে তো আমরা আর নদীতে লাভিনি। হচ্ছে মাধ্যমিক পাশ করুন ছেলে, এই ব্লাড ক্যান্সারে মারা গেল। আয়লার সময় কোথাও বেরোতেও পারিনি। একটাই ছেলে ছিল। আমার কুমির, বাঘ সব ভয় আছে আমাদের। কোন ভয় নেই, আমরা নদীতে পড়ে থাকি। আমাদের কি জীবনের কি কোনো দাম আছে? জীবনের কোনো দাম নেই। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। বরফের পাহাড় গলে সমুদ্র নদীর জল বাড়িয়ে দিচ্ছে অনেকটাই। আগে জোয়ারের জল যতটা উঠত, এখন তার থেকে অনেক বেশি উঠছে।
কখনো কখনো 5-5.5 মিটার বাঁধ টপকে জল 8-8.5 মিটার উঁচু হয়ে আছড়ে পড়ছে গ্রামগুলিতে। ক্ষয়রোগে আক্রান্ত নদী বাঁধগুলি কোনো আক্রমণকে বাধা দেবার ক্ষমতা প্রায় হারিয়েছে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য যেখানে বাঁধের ভিত কমপক্ষে 80 থেকে 100 ফুট থাকা দরকার, সেখানে সুন্দরবনের নদী বাঁধগুলি 20 থেকে 30 ফুট ভিতের ওপর দাঁড়িয়ে। এখন যেখানে বাঁধের উচ্চতা 6 থেকে 8 ফুট, সেখানে উচ্চতা হওয়া দরকার 14 থেকে 22 ফুট, আর বাঁধের মাথা 10 থেকে 12 ফুট। কেন্দ্রীয় সরকার আয়লা পরবর্তী পর্যায়ে 5030 কোটি টাকা মঞ্জুর করেছিল, কিন্তু এই এক বছরে মাত্র 184 কোটি টাকা রাজ্যকে দেবার পর লাল ফিতের ফাঁসে আটকে গেছে। রাজ্য সরকারও এই 32 বছরে সুন্দরবনের কোথাও একটা পাকা বাঁধ গড়ে তুলতে ব্যর্থ। ফলে সুন্দরবন ডুবছে প্রতিদিন একটু একটু করে। বৈজ্ঞানিক পদ্ধতিতে বাঁধ রক্ষা না করলে একের পর এক দ্বীপ জলের তলায় তলিয়ে যাবে। সেখানে বসবাসকারী হাজার হাজার মানুষ ভিটে মাটি হারিয়ে শরণার্থী হয়ে সরকারেরই মুখাপেক্ষী হবে। তখন বিপুল সংখ্যক এনভায়রনমেন্টাল রিফিউজির জীবন জীবিকা চালানোর দায়িত্ব সরকারের নিতে অসুবিধা হবে না তো? ক্যামেরায় আশিস রায়ের সঙ্গে দেবব্রত দে, নিউজ টাইম।